কালো জাদু ও জিনের ভয়ঙ্কর প্রতিশোধ। রিয়েল হরর স্টোরি বাংলা। বাংলাদেশের এক ছোট গ্রামে থাকত রাশেদ নামের এক যুবক। গ্রামটা ছিল শান্ত, চারদিকে ধান খেয়ে তার বড় বড় গাছ। কিন্তু গ্রামের শেষ প্রান্তে ছিল একটি পুরনো পরিত্যক্ত বাড়ি, যেটা সবাই অভিশপ্ত বাড়ি বলে চিনত। গ্রামের মানুষ বলতো সেখানে নাকি অনেক বছর আগে একজন কালো জাদুকর থাকত, যে জিনদের দিয়ে অদ্ভুত কাজ করাতো। একদিন রাতে রাশেদ তা বন্ধুদের সাথে গল্প করছিল। হঠাৎ তারা সেই বাড়ির কথা বলতে শুরু করল। রাশেদ সাহস দেখিয়ে বলল, এই সব জিন ভূতের গল্প সব বাজে কথা, আমি আজ রাতেই ওই বাড়িতে গিয়ে দেখে আসব। বন্ধুরা তাকে অনেকবার নিষেধ করল, কিন্তু রাশেদ শুনল না। রাত তখন প্রায় 12টা, চারদিকে নিস্তব্ধতা। রাশেদ হাতে একটা টর্চ নিয়ে সেই পুরনো বাড়ির দিকে হাঁটতে শুরু করল। বাড়ির সামনে পৌঁছাতেই হঠাৎ ঠান্ডা বাতাস বইতে শুরু করল। দরজাটা অল্প খোলা ছিল। রাশেদ ধীরে ধীরে ভিতরে ঢুকল। ভিতরে ঢুকতেই সে লক্ষ্য করল মেঝেতে অদ্ভুত সব চিহ্ন আঁকা, যেন কেউ কালো জাদুর জন্য ব্যবহার করেছে। দেয়ালে পুরনো আরবি লেখা আর অদ্ভুত প্রতীক ছিল। হঠাৎ তার টর্চটা বন্ধ হয়ে গেল। চারদিকে অন্ধকার। ঠিক তখনই সে শুনতে পেল এক অদ্ভুত শব্দ। কেউ যেন ফিস ফিস করে বলছে, কে এসেছি সেখানে। রাশেদের শরীর কাঁপতে শুরু করল। সে টর্চ আবার চালাতে চেষ্টা করল, কিন্তু কাজ করল না। হঠাৎ ঘরের এক কোণে কালো ধোঁয়ার মতো কিছু নড়তে লাগলো। ধোঁয়াটা ধীরে ধীরে মানুষের মতো আকার নিল। একটা ভয়ঙ্কর কণ্ঠ শোনা গেল, এই বাড়ি আমাদের, এখানে কালো জাদুর বন্ধন আছে। রাশেদ বুঝতে পারল এটা কোনো মানুষ নয়, এটা একটা জিন। সে দৌড়ে পালাতে চাইল, কিন্তু দরজা হঠাৎ জোরে বন্ধ হয়ে গেল। জিনটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগলো। তার চোখ দুটো আগুনের মতো লাল। রাশেদ ভয়ে কাঁপতে কাঁপতে মনে পড়ল তার দাদুর কথা। দাদু সবসময় বলতেন বিপদে পড়লে আয়াতুল কুরসি পড়তে। রাশেদ কাঁপা গলায় পড়তে শুরু করল, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। হঠাৎ পুরো ঘরটা কাঁপতে শুরু করলো। জিনটা চিৎকার করে উঠল, থামো, এই শব্দ সহ্য করতে পারছি না। রাশেদ আরো জোরে পড়তে লাগলো। একসময় সেই কালো ধোঁয়া ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো। দরজাটা নিজে থেকেই খুলে গেল। রাশেদ আর এক মুহূর্তও দেরি না করে বাড়ি থেকে দৌড়ে বেরিয়ে গেল। পরের দিন গ্রামের মানুষ জানতে পারল সেই বাড়িতে সত্যি অনেক বছর আগে এক কালো জাদুকর জিনদের বেঁধে রেখেছিল, আর সেই জিন এখনো সেই বাড়িতে বন্দী। তারপর থেকে রাশেদ আর কখনো রাতের বেলা সেই রাস্তা দিয়ে যায়নি, কারণ সে জানে কিছু রহস্য কখনো মানুষের জানা উচিত নয়। ভয়ঙ্কর রাতের কাহিনী। টিনের বাক্সের উপরে ফুলের ছবি, ধুলোর আস্তরণ পড়ে গেছে। অমিত সেটি পুরনো আধছেড়া একটি কাপড়ের টুকরো দিয়ে পরিষ্কার করছিল। বেশ ব্যস্ত, কিছু অস্থির। তখন সজল এসে ঘরে ঢোকে। তার চোখে মুখে উদ্বেগ। শেষ বিকালের হালকা আলোতে স্পষ্ট বোঝা যায় বাঁশের বেড়ার ছোট একটি ঘর। ফাঁক ফোকরার জানালা দিয়ে সূর্যের আলো তীর্যক এসে মেঝায় পড়েছে। ছায়া ম্লান দিন, সময় রহস্যময় স্থির, চারিদিকে অসম্ভব নীরবতা। সে জিজ্ঞেস করে, কিরে, তাহলে তুই যাবি? যেতে আমাকে হবে। অমিত গম্ভীর কণ্ঠে জবাব দেয়। সে হঠাৎ শান্ত হয়ে গেছে। বন্ধুর দিকে গভীর দৃষ্টিতে তাকায়। তার দু চোখে হয়তো কিছু কৌতুকও খেলা করে। সজলের চেহারায় প্রচ্ছন্ন উৎকণ্ঠা, আশঙ্কার ছায়া, অজানা শিহরণ তাড়া করছে। সে আবার ব্যগ্র কণ্ঠে বলে ওঠে, আমি বলি কি, সন্ধে হয়ে আসছে, আকাশের অবস্থাও ভালো নয়। তুই বরং কাল সকালে যা, দিনের বেলা যেতে তেমন সমস্যা নেই, অনেক দূরের রাস্তা তো। অমিত টিনের বাক্সে কয়েকটি বই সাজিয়ে রাখে। বন্ধুর আকুতিতে একবার মনে হয়, ঠিকই তো, রাস্তায় ঝড় বৃষ্টি হতে পারে, কাল ভোরে রওনা দিলে মন্দ হয় না। কিন্তু শ্যামল কাকা ওষুধ দিয়ে বলেছেন, যত তাড়াতাড়ি পারো, সম্ভব হলে আজকেই ওষুধ ব্যবহার করা দরকার। চোখ বলে কথা, যার চোখ নেই তার দুনিয়া অন্ধকার। ঠিক কাকা, আমি আজই যাব। অমিত খবর পেয়েছিল গতকাল বিকেলে চেরাডাঙ্গি বাজার সপ্তাহে একদিন, জমজমাট বেচাকেনা, লোকজনের প্রচণ্ড ভিড়, আর কথার গুঞ্জনে কেউ কেউ বলে বাজারে নাকি জিন নামে।
তারা বাজারে কি কেনে আর সেগুলো কি করে সেই প্রশ্ন মাথায় ঘুরপাক খায়। তখনই দেখা হয়ে যায় সুখদেবপুরের হবিবর চাচার সঙ্গে। গরু বিক্রি করতে এসেছেন। অমিত বাড়ির খবরাখবর শোনে। তার চেহারা ফ্যাকাশে হয়ে যায়। ভালো সংবাদ নেই, বাবা অসুস্থ। অমিত হবিবর চাচাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলে খুব দ্রুত শ্যামল কাকার কাছে যায়। নাম করা কবিরাজ, কিন্তু বাজারের দিন, তিনি বাড়িতে নেই, দোকানঘর বন্ধ। অবশেষে আজ সকালে স্কুল শেষ করে দেখা করেছে। যেভাবে খবর শোনে তার ঠিক ঠিক বলে ঔষধ নিয়েছে। সে সজলের দিকে উদাস দৃষ্টিতে তাকায়, আর মন চলে যায় কোনো অজানা দেশে। তাকে আজকে যেতেই হবে, এক মুহূর্ত দেরি করা চলে না। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। লেখার কাগজ নেওয়ার জন্য রেশনের লাইনে দাঁড়িয়েছিল 1.5-2 ঘন্টা। যুদ্ধ চলছে। কাগজ, কেরোসিন, চিনি, আটা সব কিছু রেশন কার্ডে নিতে হয়। গরিব হওয়া বড় কষ্টের। অমিত মুখ ঘুরিয়ে আবার বন্ধুর দিকে তাকায়। সজল অনেক ভালোবাসে তাকে। তুই দুশ্চিন্তা করিস না, 10-12 মাইল রাস্তা, 2-4 ঘন্টায় ঠিক পৌঁছে যাব। সে আমি জানি, কিন্তু রাতের বেলা, যুদ্ধের সময়, চোর ডাকাত, ভূত প্রেত, জিন। চোর ডাকাত আমার কাছে কি পাবে? একটি ইংলিশ বই, বাংলা ব্যাকরণ আর অভিধান, ওগুলো ওদের কোনো কাজে আসবে না। আর জিন ভূতের কথা বলছিস? ভূত আমার পুত, পেতনি আমার ঝি। আল্লাহ রাসূল বুকে আছে, ভয়টা আবার কি? অমিতের কথা শেষ হতে না হতেই আলতাফ মেম্বার ঘরে এসে পড়েন। ভদ্রলোক সজলের চাচা, চুল দাড়ি মেহেদির রঙে কমলা লাল। অমিত এই লোকটির প্রতি কৃতজ্ঞ। তার বাড়িতে 2 বন্ধু একসঙ্গে থেকে কাছের হাই স্কুলে পড়ছে। সবসময় একজন অভিভাবকের মতো মাথার উপরে আছেন। তিনি সব শুনে বললেন, সজল তো ঠিকই বলছে অমিত, তুমি বরং আগামীকাল ভোরে রওনা দাও। যুদ্ধের সময়, পথঘাট মানুষজন ভালো নয়। রাতের অন্ধকারে শেষে কোন রাস্তা ধরে হেঁটে কোন রাস্তায় পড়বে? না চাচা, আমাকে যেতেই হবে। বাবার 2 চোখ ফুলে গেছে, অবহেলা করা ঠিক হবে না। সেও তো বটে, চোখ হলো অমূল্য ধন। তারপরেও বলি বাবা, একটি রাত তো তেমন অসুবিধা হবে না। দেখ চিন্তা করে। অমিত অভিভাবকের কথা রাখতে পারে না, বেশ বিব্রত বোধ করতে থাকে। বার 2 জানালা দিয়ে সূর্যের আলো খোঁজে। ম্লান ছায়া ছায়া রশ্মি দেখা যায়। সে বাক্সটিতে 4 আনা দামের বিলেতি টিপতালা লাগিয়ে উঠে দাঁড়ায়। তারপর মুখ ঘুরিয়ে বলে, সবচেয়ে জরুরি কি চাচা? গতকাল সন্ধেয় বাজারে শুনি বাবার চোখের ব্যথা বেশি হয়েছে। আশেপাশের ডাক্তার কবিরাজের ঔষধে কাজ হচ্ছে না। সকালে শ্যামল কাকার কাছে গিয়েছিলাম। নামকরা কবিরাজ জানেন তো, তাকে বলে কয়ে ড্রপ আর খাওয়ার বড়ি নিয়েছি। বললেন অবহেলা যেন না করি। শ্যামল কবিরাজের ওষুধ অনেক কাজের। দুপুরে যেতে পারতে। স্কুলে দেরি হয়ে গেল। তারপর রেশনের লাইনে ছিলাম। আপনি চিন্তা করবেন না, ঠিক ঠিক পৌঁছে যাব। রাস্তা তো চেনা। ঠিক আছে, দেখে শুনে যেও বাবা। সজল এতক্ষণ কোনো কথা বলেনি। এবার ফোঁস করে উঠে বলে, তোর বাবা আর কাজ পাইনি, জাম গাছে উঠে মৌচাক ভাঙতে গেলেন কেন? এখন পা মচকেছে, আবার চোখে মৌমাছির কামড়, গোদের উপর বিষ ফোড়া। পুরনো দিনের মানুষ খাঁকি মধুর ভুল ভুলতে পারেন? আর জানিস তো, মধু হলো মহৌষধ। অমিত মৃদু হেসে উঠে দাঁড়ায়। আলতাফ মেম্বারও ঘর থেকে বেরোতে উদ্যত হন। 2 বন্ধুর আলাপে বসে থাকতে চান না। সজল বলে ওঠে, তোকে আটকানো যাবে না, উচিত হবে না। বাবা পরম গুরু, আমিও তাই করতাম। তুই এখনই রওনা দে, তাড়াতাড়ি যেতে চেষ্টা করিস। রাত হলে বিপদ। পথে কিছু জঙ্গল আছে, শেয়াল কুকুরও কম নেই। চাঁদনি রাত, ঝকঝকে আলো হবে। দেখিস জোছমায় আবার জিন ভূতেরা বেরোয়। হা হা হা, কি যে বলিস তুই, শুধু শুধু বিজ্ঞান পড়ছিস। তুই ভয় পাওয়ার ছেলে নয়, কে আটকাবে তোকে? অমিত এক হাতে টিনের বাক্সটি উপরে তুলে কলসের মতো কোমরে ধরে নেয়। তারপর অন্য হাতে বন্ধুর হাত ধরে। যাই রে, একেবারে গ্রীষ্মকালীন ছুটি শেষে ফিরব। পারলে তুই আসিস, আমাদের গাছের আম অনেক বড় আর মিষ্টি। চাকিকে বলে আসি। সজল নির্বাক হয়ে বন্ধুর দিকে তাকিয়ে থাকে। অমিত এক পলকে খুব দ্রুত বাড়ির ভেতরে ঢোকে। তারপর সজল যখন 2 চোখ তুলে রাস্তায় তাকায়, দেখে অমিত বেশ দূরে চলে গেছে। বাঁক নিতে গিয়ে একবার পেছন ফিরে তাকায়। সজলের মনে হয় এমন বন্ধু আর কে আছে। নিঃসঙ্গতার বোধ তার ভেতরে ডালপালা মেলে ধরে। বেশ কিছু রাস্তা হেঁটে এসে যখন নদীর কুলুকুলু শব্দ পাওয়া যায়, আমবাগানের ঘন ছায়া শেষ হয়েছে, বালিয়াড়িতে পা দিয়ে আকাশের দিকে তাকায়। অনেক বড় একটি চাঁদ ঈশান কোণকে বাঁ হাতে রেখে মাথা উঁচু হয়ে দাঁড়িয়েছে। কয়েকটি এলোমেলো মেঘপুঞ্জ অলসের মতো ভেসে বেড়ায়। সেগুলোর উপরের দিক তুষার শুভ্র আর নিচের রং ধূসর কালো। বাক্সটি বেশ ভারী, অতগুলো বই না নিলেই পারত। আবার বই ছাড়া চলে না, ছুটির পর ষান্মাসিক পরীক্ষা। আত্রাই নদীতে হাঁটু পানি, আবার কোথাও বুক সমান বা 2 মানুষ। বেলা শেষের আলোতে ঠিক জায়গা বুঝতে অসুবিধা হয় না।
সে বাক্সটি শক্ত করে ধরে নদীর পানিতে নেমে পড়ে। শীতল স্পর্শে মন ভরে যায়। নদী পেরিয়ে ধান ক্ষেতের আইল ধরে পথ। অনেক ক্ষেতের ধান কাটা হয়ে গেছে, কোনোটির হয়নি, আকস্মিক দ্বীপের মতো জেগে আছে মাত্র। ক্ষেতের কোনো জায়গায় বড় বড় ইঁদুরের দাপুটে আনাগোনা আর শীষের মতো অদ্ভুত তীক্ষ্ণ চিৎকার। অমিতের এ সকল কম বেশি কেনা। সে হাঁটার গতি দ্রুত করে ফেলে। লক্ষ্য করে ধীরে ধীরে সন্ধ্যার ছায়া নেমে আসছে। আলো ছায়া গভীর ম্লান হতে শুরু করেছে। চাঁদের বেশ কিছু অংশ ঢেকে ফেলেছে কালো মেঘ। অদ্ভুত রহস্যময় আধারে ঢেকে যেতে শুরু করেছে সবকিছু। সে ঠিক বুঝতে পারে না নদী পেরিয়ে কোন জায়গায় এসে দাঁড়িয়েছে। দৃষ্টি ফেলে শুধু দেখা যায় গাছের অন্ধকার কায়া আর আকাশে মেঘের ফাঁকে চাঁদের হালকা আলোর লুকোচুরি। আত্রাই নদী পেরিয়ে পূব উত্তর কোণে ৬-৭ মাইল রাস্তা এগোলে আরেকটি নদী, সেটির নাম কাকড়া। অনেক গভীর তার পানি। একজন মাঝি পারাপারের জন্য নৌকা নিয়ে অপেক্ষা করে। হাট বাজারের দিন লোকসমাগম হয়। শত শত মানুষের কলরলে নদীর পার গমগম করতে থাকে। সেই জায়গা পেরিয়ে আরও মাইলখানেক দক্ষিণে যেতে হবে। তারপর নিজের গ্রাম সুখদেবপুর, তার বাড়ি। সে সময় ধীর গতিতে বাতাস বইতে শুরু করেছে, অত্যন্ত শীতল। কাছে কোথাও হয়তো বৃষ্টি হয়েছে বা হচ্ছে। অমিত বাক্সটি ঠিক করে বাঁ কোমরের দিকে চেপে ধরে। তারপর ধান ক্ষেতের আইল রাস্তায় নেমে যায়। বড় রাস্তা ছেড়ে শর্টকাট যেতে পারলে অনেক আগে পৌঁছানো সম্ভব। কতক্ষণ ঠিক মনে করতে পারে না। অমিত থমকে দাঁড়া। সামনে একটি আম বাগান। চাঁদের মৃদু আলোয় বেশ বোঝা যায় এ তার গন্তব্যের রাস্তা নয়। সে পথ ভুল করেছে। বাগানের গাছগুলো প্রসারিত ঝাঁকড়া ডালপালা নিয়ে তাকে ঘন অন্ধকারের মধ্যে ডেকে নিতে চায়। বাগানের সামনে সরু রাস্তা, ছায়া ছায়া আবছা আলোয় অদ্ভুত দৃশ্যমান। সে কি করবে ভেবে পায় না। এ রাস্তা যে সঠিক নয়, এখন কোন দিকে নিজেকে ঘোরাবে সে ধাঁধায় পড়ে যায়। তখন কাছে কোথাও কোনো তক্ষক টিটটিট শব্দে চিৎকার করে কয়েকবার ডেকে ওঠে, আর পরিবেশ হয়ে পড়ে কেমন অস্বস্তিকর ভয়াবহ। তার চোখের সামনে ধান ক্ষেতের উপর দিয়ে ছুটে যায় কোনো নিশাচর প্রাণী। আবছা ছায়া দৃষ্টির কোণে ঢেউ তুলে যায়। কোনো শেয়াল হবে। সেটি অনেকটা ধূসর সাদা। অমিত বাক্সটিকে চেপে ধরে সিদ্ধান্ত নেয় আমবাগানের ভেতর দিয়ে চলে যাওয়া সরু রাস্তা নিশ্চয়ই বড় রাস্তায় নিয়ে যাবে। আর এভাবে সে এগোতে থাকে। অন্ধকার ধীরে ধীরে গাঢ় হতে থাকে, আর নিশ্চিম নিস্তব্ধতা। বাগানের গাছে গাছে ডালে ডালে খুব নিচে ধরে আছে অনেক আম। কোনোটি তার মাথা স্পর্শ করে চলে। কিছু অচেনা ক্ষুদ্র ভরিং চোখে মুখে এসে ঝাপটা মারে। সে কোনো কিছু তোয়াক্কা না করে সামনে এগোয়। নিশ্চয়ই এই সর্পিল পথ বড় রাস্তায় নিয়ে যাবে। কোথাও আলোর রেখা দেখা দেয়। অমিত আশার আলোতে ভরসা খোঁজে। আলো মানে মানুষ আছে। সে দৃষ্টি তীক্ষ্ণ করে সেদিকে এগোয়। শোনা যায় নদীর কুলুকুলু শব্দ। এই নদী কি তবে কাকড়া? না, তা হতে পারে না। কাকড়া নদী আরও অনেক দূর। সে তবে এতক্ষণ আত্রাইয়ের পার ধরে উত্তরে এগিয়েছে। এসব ভাবনার মাঝে ভক করে পচা দুর্গন্ধ তার নাকে এসে লাগে। বুকের মধ্যে শিরশিরে ঢেউ বয়ে যায়। ভূতপেতনি শরীরে নাকি প্রচণ্ড দুর্গন্ধ। তাদের দু চোখ অনেক বড় বড় আর টকটকে লাল। মুখের ভেতর থেকে ছেদন দাঁত ঠোঁটের দুপাশ দিয়ে বেরিয়ে থাকে। আসলে ভূতের কোনো শরীর আছে? কেউ কেউ বলে ভূতেরা নাকি হাওয়ার মতো। তারা গাছে থাকে, পুরনো কুয়োর জলে, পুকুরের গভীরে, আর পোড়ো বাড়ির অন্ধকারে থাকে। তারা কোথায় থাকে থাক, তারা তাকে বিরক্ত করেনি। সেও প্রত্যাশা করে তারা তাকে ভয় দেখাবে না। অমিত নিজের মধ্যে সাহস আনার চেষ্টা করে। সে খুব সাবধানে গাছগুলোর দিকে দৃষ্টি দেয়। কিছু দেখা যায় না। তখন আবার মনে পড়ে ভূতেরা শ্মশানেও থাকে। তারা মরা পোড়ার গন্ধ খায়। এই কথাটি মনে হওয়ার সঙ্গে সঙ্গে বুঝে ফেলে সে আত্রাইয়ের কোনো এক শ্মশানে এসে পড়েছে। আর চণ্ডালের ঘর থেকে ছিটকে পড়া আলোক বিন্দু সে দেখেছিল। এর মধ্যে কিছু অস্ফুট কোলাহল আর তীব্র শব্দ ভেসে আসে। মনে হয় কোনো কিছুর উপর খুব জোরে আঘাত করা হচ্ছে। সেই সঙ্গে বাতাসে ছড়িয়ে পড়ে কিছু পোড়ানোর দুর্গন্ধ। অমিতের আর নিশ্চিত হতে বাকি থাকে না এটি শ্মশান, আর সে ভুল করে তার কাছাকাছি এসে পড়েছে। শ্মশানে নিশ্চয় কোনো মৃতদেহ পোড়ানো হচ্ছে। সে আর থেমে থাকে না, খুব দ্রুত উল্টো দিকে হাঁটা শুরু করে দেয়। এই বাগান থেকে বেরোতে হবে। এদিকের পথ তার জন্য নয়, এ ভুল রাস্তা। এখন তাকে আবার নদীর কাছাকাছি যেতে হবে, তারপর বড় রাস্তা ধরে পূব উত্তর কোণে। কিছু দূর হেঁটে আসার পর মনে হয় আমবাগান এত দীর্ঘ কেন? এত লম্বা তো ছিল না।
তবে কি তাকে ভূতে ধরেছে, গোলক ধাঁধায় ফেলে মজা করছে? সে বুকের মধ্যে সাহস আনার জন্য আস্তাগফিরুল্লাহ পড়তে শুরু করে দেয়। আর এভাবে যেতে যেতে এক ফাঁকা জায়গায় এসে পড়ে। সেখানে বালি আর বালি, নদীর পানি বয়ে যাওয়ার মর্মর শব্দ, আর সামনে বিশাল এক মূর্তি। সে চমকে ওঠে। মূর্তিটির বড় বড় সাদা চোখ দুটো আলো ছায়ায় বিভৎস আর ভয়ঙ্কর লাগে। সেটি লম্বা এক জিহ্বা বের করে দাঁড়িয়ে আছে। মাথার উপর চাদোয়ার মতো কোনো কিছু দিয়ে ঢাকা, পলিথিন বা কাপড়। হাওয়ায় শোট শোট শব্দ তুলে ভাসছে। অমিত সেদিকে তাকিয়ে বুঝতে পারে এটি শ্মশানের দক্ষিণ দিকের সেই বিশাল চামুণ্ডা মূর্তি, যা অনেক দূর থেকেও দেখা যায়। সে যখন নদীতে নেমে পার হয়ে এসেছিল, দূর থেকে দেখেছে। তাহলে তার সঠিক পথ খুব ধারে কাছে আছে। সে নিজের মধ্যে সাহস খুঁজে পায়। কথায় বলে বিপদ একা আসে না। অমিত আত্রায়ের অন্ধকার আমবাগান, শ্মশান ঘাট আর বিশাল চামুণ্ডা পেরিয়ে যখন বড় রাস্তায় পা রেখেছে, আকাশ অন্ধকার। একটি বিস্তৃত কালো মেঘ ঢেকে ফেলেছে চাঁদ। সামনের যা কিছু আবছা দেখা যাচ্ছিল, সব আধারে মিশে কালোতে ঢেকে গেছে। সে আলগোছে হাতড়ে চলার মতো সামনে পা ফেলে। মনে বিশ্বাস ঠিক পথেই এগোচ্ছে। রাত কত কে জানে। গ্রামাঞ্চলে সন্ধ্যের সময় অনেক রাত হয়ে যায়। সে রাত যত গভীর আর দীর্ঘ হোক না কেন, তাকে ঠিকমতো পৌঁছতে হবে। সে বাক্স ভালোভাবে চেপে নিয়ে অন্য হাতে পকেটে রাখা ওষুধের শিশি স্পর্শ করে। ঠিক আছে। কিছুক্ষণ পর তার দৃষ্টির সম্মুখে বেশ দূরে দুটো আলোক বিন্দু নেচে ওঠে। পাশাপাশি হেঁটে চলেছে। এগুলো জোনাকি নয়, আশেপাশে শত শত জোনাকি ঘুরে বেড়াচ্ছে। অদ্ভুত মায়া লোক লাগে সবকিছু। মায়াই বটে। অমিত জানে জোনাকি এক ধরনের ক্ষুদ্র পতঙ্গ, যার শরীরের পেছনে আলো জ্বলে। সেই আলোয় অন্য পোকা আকর্ষিত হয়। জোনাকির এই আলো শিকার ধরার ফাঁদ মাত্র। সে সন্ধ্যের পর থেকে রাস্তায় অনেক জোনাকি দেখেছে। শহরে তেমন একটা দেখা যায় না। সামনের আলোক বিন্দু তেমন কোনো জোনাকির আলো নয়। এ দুটোর রং আর আকার বড়। সে ভেবে নেয় ধারে কাছে কোনো বাজার রয়েছে। কে জানে মাদারগঞ্জের হাট কিনা। হাট শেষে লোকজন বাড়ি ফিরছে। তেমনই ঘর ফেরতা কোনো মানুষ হবে, তাদের হাতে ধরে থাকা লণ্ঠনের আলো। তার মনে সাহস বাড়ে। এই বিশাল প্রান্তরে সে তবে একা নয়, মানুষ আছে। সে আলোক বিন্দুর দিকে তাকিয়ে থাকে। সেগুলোর অবস্থান বেশ নিচু। সে হাঁটার গতি একটু বাড়িয়ে দেয়। ঠিকমতো এগোনো যাচ্ছে না। আকস্মিক পা দুটো মাটির বড় বড় টুকরোতে গিয়ে পড়ছে। হোঁচট খাওয়ার দশা। সে এর মধ্যে দৃষ্টি থেকে আলোক বিন্দুকে হারাতে দিতে চায় না। সম্ভবত ওইদিকে মূল রাস্তা, আর ওটা ধরতে হবে। তবে কত দূর কে জানে। কতক্ষণ ঠিক মনে নেই। সে হেঁটে চলেছে, আর দৃষ্টির সামনে আলোক বিন্দু। সেগুলো কখনো নিজেদের খুব কাছে, কখনো সামান্য দূরে পাশাপাশি ভেসে চলেছে। কখনো হয়তো হাত ধরাধরি করে কাছাকাছি, কখনো উঁচুতে আর দূরে দূরে। তারপর এক সময় মনে হয় আলোক বিন্দু দুটো আকাশে উঠে গেল। অমিত আলোক বিন্দু হারিয়ে ফেলে। সে বুঝতে পারে না হঠাৎ কি হলো, কি করে হলো। তার বুকের মধ্যে ভয়ের কাঁপন জেগে ওঠে। সেগুলো কি তবে জিনের বাতি? তখন বাবার মুখে শোনা এক গল্প মনে পড়ে যায়। কাকড়া নদীর পশ্চিম পারে তাদের ছোট এক জঙ্গল আছে। সেখানে ডুমুর, অশ্বত্থ, কদম গাছ ছাড়াও রয়েছে আম, জাম, কাঁঠাল আর দেওয়ার গাছ। কয়েকটি শিমুল আর সোনালু গাছও রয়েছে। আছে নানা ঝোপঝাড় আর গুল্মলতার অগোছালো বেড়ে ওঠা। সে বাবার সঙ্গে নদীতে স্নান করতে যায়। তারপর দুজনে সেই জঙ্গলের ভেতরে চলে আসে। অদ্ভুত ছায়া ছায়া আলোর ভেতর মায়াময় জগৎ। গাছের শাখায় শাখায় অনেক পাখি। সবগুলোর নাম সে ঠিক মতো জানে না। মাটিতে শুকনো পাতার সঙ্গে কিছু ফুল আর ফল পড়ে আছে। তার দু একটিকে চেনা যায়, কদম, ডুমুর আর দেওয়া। অমিতের কাছে সবকিছু বিস্ময়। এই প্রথম সে জঙ্গলে এসেছে। সে অবাক হয়ে দেখতে থাকে আর বাবার পেছনে পেছনে হেঁটে চলে। এভাবে কিছু দূর গিয়ে আকস্মিক থেমে যায়। সামনে বিশাল এক আম গাছ। তার কাণ্ড অনেক চওড়া। হাত দিয়ে ঘিরে ধরতে চাইলে দুজন মানুষের দরকার। বাবা সেই গাছে খুব অনায়াসে উঠে যান। অমিত নিচে দাঁড়িয়ে থাকে। গাছে বেশ বড় বড় আম। সে নিচ থেকে বাবার আম পাড়া দেখে। কখনো আশেপাশে ঘোরে। একবার খুব সতর্কতায় কাঁটা বাঁচিয়ে বৈচি ফলের দু চারটি তুলে মুখে নেয়। টক মিষ্টি স্বাদ, অপূর্ব, মন ভরে যায়। বাবা তাকে সতর্ক করে দিয়েছেন, জঙ্গলে অনেক বিষাক্ত সাপের আবাস, সুতরাং সাবধান। তারপর ফেরার পথে শুনে সেই গল্পটি সত্যাসত্য নিয়ে কোনোদিন ভাবেনি, তবে ভয় পেয়েছিল কখনো সেই গল্প ভাবনায় হানা দেয়। গল্পটি বাবা তার বাবার কাছে শুনেছিলেন। সে গল্প নাকি অন্য এক দাদুর জীবনের সত্য ঘটনা। তিনি বাবার মামা, জামিলুর রহমান, সৌম্যদর্শন বৃদ্ধ, যার মাথায় সবসময় সাদা রঙের টুপি, পরনে সাদা পাজামা পাঞ্জাবি, একটি মানুষ পুরো সাদা রঙের কাপড়ে জড়ানো।
অমিত আকাশের দিকে এক পলক তাকিয়ে দেখে ঈশান কোণের জমাট মেঘ কিছু সরে গেছে। সেদিকের আকাশে দেখা দিয়েছে কয়েকটি তারা। নিকষ কালো আধার সরে আলো ছায়া রাত মনে বেশ ভরসা দেয়। দৃষ্টিতে সহনীয় হয়ে এসেছে অনেক কিছু। সে মনে মনে সাহস খোঁজে, কিন্তু আলোকবিন্দুর আকস্মিক হারিয়ে যাওয়ার কথা মন থেকে সরে যায় না। বাবার মুখে শোনা সেই গল্প খুব বেশি জেগে ওঠে তখন। মনে হয় সে বাড়ির আঙিনায় গরুর গাড়িতে অর্থ শোয়া বসে আছে। তার সঙ্গে এসে বসেছে পাড়ার আরো কজন ছেলে মেয়ে। সকলে গল্প শুনবে। বাবা খুব সুন্দর করে গল্প বলতে পারেন। এভাবে অমিত কত গল্প বাবার কাছে শুনেছে। এখন শ্রুতিতে তেমনই বেজে ওঠে ভারী কণ্ঠ। অনেক আগে জঙ্গলে সেই আম গাছে নাকি একদল জিন থাকতো। সে জিনেরা কারো কোনো ক্ষতি করত না। কোনো মানুষ কোনো সমস্যায় পড়লে সেই গাছের কাছে নদীর তীরে গিয়ে সাহায্য চাইতেন। লোকটি যদি সৎ হন, তিনি 2-1 দিন পর নদীর তীরে বা সেই গাছের গোড়ায় পেয়ে যেতেন তার প্রার্থিত জিনিস। এই সাহায্য ছিল সাময়িক, অল্প কিছুদিনের জন্য। যেমন কোনো ব্যক্তি কোনো অনুষ্ঠানের আয়োজন করতে চান,